দর্শক প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আসসালামু আলাইকুম। আজ আমি আমার জীবনের একটা বিশেষ ঘটনার কথা বলবো এবং এটা দ্বারা আমি আগেও দু একটা ঘটনা আপনাদেরকে বলছিলাম আগের কোনো এক পর্বে, কিন্তু ভূত প্রেত বলতে যে কিছু একটা আছে এটা আমার নিজের জীবনেই প্রত্যক্ষ করছি। এখনকার হয়তো বিদ্যুতের কারণে বিদ্যুতায়িত সব এলাকা হয়ে গেছে, হয়তো বিদ্যুৎ এই কারণে আলোকিত থাকার কারণে মানুষের ভিতরে এই অজানা ভূতের ভয়টা কম, কিন্তু বাস্তবে ভূত প্রেতের বিষয়গুলো আছে। এখন যেহেতু এগুলো হাতে ধরে কাউকে দেখানো যায় না, সেই জন্য এটা কেউ অবিশ্বাস করলেও করতে পারেন, আবার বিশ্বাস যে করবে সেও করতে পারে। এটা আমি যেটা বলছিলাম আমার নিজের জীবনের অভিজ্ঞতা। আমার বাবা চাকরি করতো ওই যে সেই তা তো আগে বলছিলাম যে স্বাধীনের সময় আমাদের ঘর বাড়ি ভরাই দিয়েছিল আর্মিরা, ওই তো অভাবই ছিলাম। ও বলতো যে বেতন আসতো, ওই বেতন দিয়ে চাউলের কিনতাম। নিজেরা ছোটো থাকার কারণে হয়তো কারো কাজের মাধ্যমে বাজার থেকে মালামাল আনাই খাওয়া লাগছে, নিজেরা সবসময় বাজার করতে পারতাম না বা ক্ষমতাও ছিল না, কারণ একটা হাট ছিল সেই নদী পাড়ায় যাইতে হয়, আবার অন্য একটা ছিল 2 মাইল দূরে। তো সেই হিসেবে ওই বাবা যখন বাড়িতে আসতো সেই বাজারঘাট ওই পুরো মাসের করে দিয়ে যাইতো, আর টুকিটে এইগুলো আমরা কিনতাম। এরকম একটা সময় 1 মাস ওনার একবার আসতে খুব দেরি হলো, তখন আমি মেট্রিক পরীক্ষা দিয়েছি। মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে যেটা বন্ধ পড়ে, সেই বন্ধের সময় আমি একটা উপন্যাস লেখা শুরু করছিলাম। তো এক পর্যায়ে ঘরে যখন অভাব, বাবা আসতে দেরি হইতেছে, তখন তার উপন্যাস নিয়ে বসে থাকা যায় না। তখন এক পর্যায়ে আমি গেলাম, যে তার কী বিপদ হইলো। এখনকার মধ্যে তার ফোনের যুগ নাই, আর টেলিফোনও অ্যাভেলেবেল না। বিশেষ বিপদ হলে তখন টেলিগ্রাফ করা হইতো, ওই যে কয়েকটা কথা, যেমন মাদার সিরিয়াস, ফাদার সিরিয়াস বা এসব কাম সার, এরকম কয়েকটা টোটকা শব্দ দিয়ে টেলিগ্রাফ করা হইতো, এরপর তারা আসতো বাড়িতে। যাই হোক, এভাবে আমি যখন সর্বশেষ জানি যে আমার বাবা পটুয়াখালী এসডিও থেকে বদলে গেছিলো পাথরঘাটা, ওখান থেকে আমতলি থেকে আবার ওই সময় ট্যুর ছিল তার মাছুয়াখালী, খেউপাড়া থেকে প্রায় অনেকটা পূর্ব দিকে। তো ওই আগের মাসে যখন আসছিল, তখন ফেরার পথে যে কোন কোন সময় কোন এলাকায় থাকবে, কোন সময় এটা বাড়িতে বলে যাইতো। তো সেই হিসেবে আমি জানি যে এই মাসটার সে তার ডিউটি থাকবে মাছুয়াখালী, ওখানে সার্ভে করা, ওই জমির এমিনেশন মিউটেশন এইসব তদারকি করা। ওদিকে ওই যে দক্ষিণ যত জমি জমার ঝামেলা থাকতো বেশি, ওগুলার ডিগ্রিদারি করা। সেজন্য আমি ওই মাছুয়াখালীর উদ্দেশ্যে রওনা করলাম। এখন চেনা লোক ছিল একজন, হোসেন আলী নামে এক আমার আব্বার কলিগ, তার ঠিকানাটা আমার জানা ছিল। এই পটুয়াখালী এই মাঝখানে একটা জায়গা আছে সাকুরা, ওই রকম জায়গায় তার বাড়ি ছিল। ওনাকে নিয়ে তখন আমি রওনা করলাম। তার মানে উনিও একই জায়গায় ডিউটি করে, কিন্তু উনি ওই সময় বাড়িতে থাকবে আমি জানতাম, যেমন আমার বাবাকে বলে গেছিল। তো সেজন্য আমি ওনাকে নিয়ে রওনা করছি। এখন খেউপাড়া বন যাওয়া লাগে না, তার কিছুটা আগেই একটা রোড আছে, সেই রোড দিয়ে মাছুয়াখালী যেতে হয়। ওই দিকে এলাকাটা এমন অনেক দূরে দূরে একটা বাড়ি এবং বড় বড় রাস্তা, সেই রাস্তা ধরে যে একেবারে একটা প্রত্যন্ত অঞ্চলে সেই রোড চলে গেছে। আবার নদীর বাড়িতে বিশাল অবদা রোড তৈরি হয়েছে, যে অবদা রোড তৈরি করার কারণে সেই নদীর অবদা রোডের ভিতরে ফসলের জমিগুলা চাষযোগ্য হয়েছে। আর বাইরে অংশে সেই বাবলা গাছ, জিলাপি গাছ, এগুলা লাগাই তারা বন্যা নিয়ন্ত্রণ করছে। যাই হোক, সেই এলাকা সম্বন্ধে একটু ধারণা ছিল, কারণ তার আগে তো বরগুনা তখন যাইতে বরগুনা এসডিও ছিল, পাথরঘাটা ছিল, টুকিটাকি ওই অঞ্চল আমার ধারণা ছিল। যখন হোসেনের চাচাকে নিয়ে যাই, এখন সন্ধ্যা হয়েছে যখন ওই মাছুয়াখালীর দিকে যাই, মেন রোড থেকে ওইদিকে রওনা করলাম ওই মুহূর্তে। তো এখন হালকা একটু জ্যোৎস্না ছিল, দুজনে যাইতেছি।
এখন যে এলাকাটায় থাকার কথা ওনারা আবার হয়েছে কি ওই অঞ্চলে তো অনেক দূরে দূরে বাড়িঘর, যার জন্য এলাকায় যখন কাজে যায় তখন তারা ওই তাদের বিশেষ মক্কেল এদের বাড়িতে রাত কাটায়, কারণ প্রতিদিন তাদের অফিসে ব্যাক করে আসা তো সম্ভব হয় না। এই জন্য তারা এলাকায় টুরে গেলে তখন ওই তাদের মক্কেলদের বাসায় রাত্রি যাপন করে, ওখানে খাওয়া দাওয়া করার অবশ্যই তারা আদর আপ্যায়ন করে তাদেরকে আপ্যায়ন করায়। এখন কদূর যাওয়ার পরে ওই গ্রাম্য যদি রোড ধরে যায় তাহলে দেখা যায় অনেকটা দূর, আর যদি জমির রোড থেকে নামিয়ে জমির উপর দিয়ে বরাবর যায় ওরা বলে জমির আইল বলে, বা কেউ শিলা বলে, শিলা মানে সোজা রাস্তাটাকে রাস্তায় না গিয়ে একটু মানে তির্যকভাবে যায়, এটাকে শিলা বলে, মানে এর জায়গা একটু কিছুটা কমে আর কি, রোড ধরে ঘুরে ঘুরে না যাইয়া সোজা কিছুটা অংশ যায় এরকম। এরকম একটা জায়গায় যখন জায়গা ধরছি উনি আর আমি, ওনার হাতে কিন্তু টর্চ, আমার হাতে একটা টর্চ। এখন কিছুটা দূর যাওয়ার পরে আমার কপালে একটা মতো লাগলো, ধাক্কা লাগলো আর কি কিছু একটা। তখন আমি মনে করছি যে গাছের ডাল হয়তো ভাঙ্গে রয়েছে বা নুয়ে রয়েছে এই মনে লাগছে। এখন কত দূর যাওয়ার পরে এটা 10-12 হাত গেছি, হালকা মানে অন্ধকার ভিতরে যারা হাঁটে তারাই বুঝবে, মানে রাস্তাঘাট একটু হাফ দেখা যায় কিন্তু পুরো অন্ধকার না, আবার স্পষ্ট কিছু দেখাও যায় না। তা টর্চ হাতে আছি, প্রয়োজন যখন হবে তখন টর্চ মারবো। তখন আমি এবার কিছুটা ব্যাক করে আসলাম যে গাছের ডালটা এরকম ভেঙে রয়েছে, চাষা আবার একটু পিছনে প্রস্তাব করতে পারছো উনি যখন আর আবার ওনারও তো কপালে লাগবে, তা আমার তো অল্পের জন্য চোখে লাগে নাই, ওনারও তো লাগতে পারে। সেজন্য আমি এবার আসিয়া ওই ডালটারে টান দিয়া ভেঙে ফেলবো, আমরা নিয়েছিল যে গাছটা হয়তো ডালটা ভেঙে রয়েছে, গাছের ওই শাল বাকলে বাজিয়ে রয়েছে, টান দিলেই ডালটা মনে হয় ছুটে যাবে, এরকম মনে করি আমি এই ডালটা টান দিছি। যেই যার ধরছি একটা হাত এই পায়ের বুড়ো আঙ্গুল ধরা পড়ছে, একটা মানে হাতে পায়ের একটা বুড়ো আঙ্গুল এটা হাতে আসছে। এখন ভাবুন যে একটা আমি মানুষের একটা বুড়ো আঙ্গুল ধরে পড়েছি পায়ের অন্ধকার মধ্যে, সাথে সাথে টর্চ মারছি, টর্চ মারিয়েই দেখে যে এক মহিলা যে ব্যাপার কিনে রয়েছে মানে গলায় ধরে দিয়েছে মরছে, সেই সিনটা আমি দেখতেছি। আমি মানে আমার মাথা থেকে কান থেকে মানে আগুন বেরোইতেছে, সাথে সাথে চাচার দিকে ই করে চাচা কী দেখেনি। আমি তো আমার একটু ছোটোবেলা থেকে সাহস বেশি, এটা ভূত পেতে ভয় পাইতাম না, একটু সায়েন্স বিজ্ঞান মানুষ ছিলাম। আবার ভূত প্রেত নাই এরা না, এটা জানি ভূত প্রেত আমি বললাম যে গ্রাম অঞ্চলে সবক খাইছি কিছু ওই ভূতের কাহিনীতে, সেই জন্য ভূত প্রেত বিশ্বাস করি কিন্তু ভয় পাই না। জানি যে তাদের আত্মা অশরীরী, কিন্তু তারা মানুষকে বিশেষভাবে পাইলে ক্ষতি করে, নাহলে তারা ক্ষতি করে না, এরা এই বিশ্বাসটা মানে ছিল। তখন ওই চাষা ওইটা দেখে মানে সে ভয়ানক রকমের ভয় পাইছে। আর এখন আমরা তো তাড়াতাড়ি ওই এলাকা ছাড়লাম, আর আগাইতে রইলাম সামনে। হঠাৎ শুনি উনি একা বিড় করে এটা ওটা বলতেছে। আমি বললাম যে আমার সাথে কিছু বলতেছেন না, এবং কেমন যেন একটু অদ্ভুত আচরণ করতেছে। তখন আমার একটু ভয়ই লাগলো যে অনেক সময় শুনছি যে ভূত প্রেত কারো শরীরে ভর করলে সে আর মানুষটা থাকে না, মানুষটা ভূত হয়ে যায় এরকম। ওনার সাথে আমার হাঁটতে একটু কেমন কেমন লাগতেছে ওনার ওই অদ্ভুত আচরণের কারণে। যাই হোক, এখন তো ওই জায়গায় তার অন্য পাবো না, আর ওই অঞ্চলে যে রাস্তাঘাটে যে অ্যাভেলেবেল মানুষ পাবেন তাও না, নিরিবিলি নির্জন রাস্তা দিয়ে হাঁটতেছি। এক পর্যায়ে কদূর যাইয়া হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়েছি, তখন উনি বলে কি যে ভাতিজা আমাদের তো মুড়ি লইছি, চিরা আছে, আমার আছে, আর তুমি তো কলা কিনে লইছো, আসো বয়স আমরা এই জায়গায় খাই। একটা জায়গা ওই মনে হয় তারা গরু ছাগল ওইখানে দিনে রাখে, যে জায়গাটা আকারে করা ফ্রেশ আকারে ঝাড়ু দেওয়া পরিষ্কার। ওইখানে আমরা দুজনে বসে একটা ওনার একটা গামছা আছে, গ্রামে তো মানুষের গামছা রাখে সাথে। উনি যদিও অফিসে চাকরি করে কিন্তু গ্রামের মানুষ তো, তার সাথে গামছা ছিল। ওই গামছাটা বিছাইয়া ওই মুড়ি গল আমরা খাইতেছিলাম। ওই জায়গার যে জায়গাটা বসে খাইতেছিলাম ওখানে একটা সাতন গাছ আছে, যেটা মাথার দিকে বেশ ঝুপালো। ওখান থেকে এক ডল কাগজ নিচে পড়ছে, আবার সাইকেল উপরে ঠিক আছে। আমরা খাওয়া মানে কেউ এক গ্লাস মুখে দিয়েছি, কেউ দেই না এরকম একটা, বা এক গ্লাস 2 গ্লাস খাইছে আর খাবো এরকম।
সাথে সাথে সব আমি ফালাই দিয়া ওই গামছাটাই হাতে করে টান দিয়ে লইয়ে ধরতেছি। এখন হঠাৎ করে উনি বলতেছে কি ভাতিজা উল্কাপাত। এই একবার উল্কাপাত কইছে, তারপর আর উল্কাপাত কেন কয় উল্টাপাত। উল্টাপাত ভাতিজা উল্টাপাত। এখন আমার ওনার সাথে নিয়ে কিন্তু আমার এখন আর হাঁটতে ভয় লাগতেছে, প্রচণ্ড গা ছমছম করতেছে। অন্য লোক হলে তো হয়তো ওখানে অজ্ঞানই পড়তো, কিন্তু আমি সেইটা হয় না, ওনারা নিয়ে যাইতেছি, কিন্তু উনি ওই রকম উল্টাপাত ভাতিজা উল্টাপাত এই কইতেছে। এরপরে আরও কিছুটা গেছি, যাওয়ার পরে এখন দেখি কি রাস্তায় তাল গাছ এজন আমাদের পাশে পাশে হাঁটতেছে। আমরা যতটা তাকাইতেছি তাল গাছটা ঠিক, ডাইনে তাকাই তাল গাছ আমার পাশে পাশে, বাম দিকে তাকাই তাল গাছ আমার পাশে পাশে। এরকম কতদূর গেছে, এরবার তাল গাছ নেই। আবার কতদূর গেছি, আবার দেখি সেই ওই ছাতুর গাছের মতো একটা চেহারা। আবার দেখি দূর থেকে এরকম এরকম শব্দ হয়, আবার ওই যে শব্দটা এখন এইসব বিদ্যুৎ আওয়াজে মানে আমি ভয় পাই না, আবার এমন একদম যে পাই না তাও না, সাহস নিয়ে তাকাইতেছিলাম। এরপরে মনে হয় বিদ্যুৎ মানে আমার পাওয়ারলেস। পরবর্তীতে বাকিটা বলবো। আসসালামু আলাইকুম।